অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডার জন্য ডাচদের সমর্থন চাইলেন ডক্টর ইউনূস, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রদূতের। শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর সভা, খরচ হবে 5 কোটি টাকা। ভারতের অর্থায়নে প্রকল্প চলবে, বিদ্যুৎ সংকট নিরসনে চলছে কাজ। বিদ্যুৎ সরবরাহে কেন বিঘ্ন ঘটছে খুঁজে দেখার আহ্বান বিএনপির। পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ। সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ। দুর্গাপূজা ঘিরে নেওয়া হচ্ছে নিচ্ছিদ্র নিরাপত্তা, 4 কোটি টাকা বরাদ্দ। এবং ভারতের মণিপুরে কুকি বিদ্রোহীদের রকেট ও ড্রোন হামলা, কারফিউ জারি করে যৌথ বাহিনী মোতায়েন, বন্ধ ইন্টারনেট পরিষেবা। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন ন্যান্সি। এবারে থাকছে বিস্তারিত। অন্তর্বর্তী সরকার শিক্ষা, অর্থ, শ্রম খাত, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন এবং ব্যবসার পরিবেশে গুরুত্বপূর্ণ সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডোরেন সৌজন্য সাক্ষাতে এলে কথা বলেন তিনি। সরকারের উচ্চাভিলাষী সংস্কার এজেন্ডায় ডাচদের সমর্থন কামনা করে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনার শাসনে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, এসব প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে হবে। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন রাষ্ট্রদূত। বলে, নেদারল্যান্ডস বাংলাদেশের কৃষি, শিল্প, অর্থনীতি, বন্যা ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে সহযোগিতা আরও জোরদার করবে। ভারতের অর্থায়নে পরিচালিত কোনো প্রকল্প বন্ধ হয়নি বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। পরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে উপদেষ্টা জানান, 14 সেপ্টেম্বর বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ সভার জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বিদ্যুতের ঘাটতি মেটাতে সরকার চেষ্টা করছে বলেও জানান তিনি। মাহমুদ হাসানের রিপোর্ট। সমসাময়িক বিষয়ে মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় উঠে আসে দুদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়সহ বেশ কয়েকটি প্রকল্পের বিষয়। বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ জানান, ভারতের সঙ্গে $736 কোটি ঋণ চুক্তির মধ্যে $180 কোটি পাওয়া গেছে, বাকিটাও বিভিন্ন প্রকল্পে ছাড় করবে। দুদেশের সম্পর্ক আগের মতোই চলমান থাকবে বলেও জানান তিনি। And these are very important projects, you know. Then there will be some future projects also. We will not just stop at whatever we have got. They also offered something and we have also devised, and we will talk about those projects, funding of the project, implementation part of it. Then another important thing is the commerce. You know, Bangladesh and India are the two important partners. There are some issues that we have got some trade deficit, but this will be sorted out. বিজ্ঞান প্রযুক্তি সহ আরও বড় প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করায় বাংলাদেশে বিনিয়োগে ভারতকে আহ্বান জানান অর্থ উপদেষ্টা। They have expertise in very field, including nuclear field and all that. So there is our project and our scientific research laboratory. You know, under that is another hat I am wearing, science and technology. So they also offer, and they are already doing it. So science and technology cooperation, which is very, very important. So overall, that is thing, and we have assured them Bangladesh is a very good place for investment, for economic cooperation, and they have taken note and they will continue. That is all. এদিকে ঢাকা দিল্লি একসাথে আগের মতোই কাজ করছে বলে দাবি করেছেন ভারতীয় হাইকমিশনার। আগের মতোই অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেবে ভারত। Our development cooperation projects, many of them, as he mentioned, are important big projects which have been identified by Bangladesh for their own benefit, and we are happy to take them forward. Of course, there will be issues in implementation which we will have to resolve through mutual cooperation, but our approach moving forward is a positive and constructive. পরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ সভার জন্য প্রায় 5 কোটি টাকা বরাদ্দের কথা জানান উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ সভা হবে,
মোটাদের টাইটেলটা হলো স্মরণসভা 14 তারিখে, এবং এটার ভিতরে কিছু আনুষঙ্গিক খরচ আছে, খরচ বেশি না, সেটা অনুধাবন। বিদ্যুতের ঘাটতি মেটাতে চেষ্টা করছে সরকার। স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলেও জানান ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। আমি বিদ্যুতে পতিত আওয়ামী লীগ সরকারের লুটপাট ও পাচারের কারণে দেশে বিদ্যুতের লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সমস্যার সমাধানে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে বলেও জানান তিনি। আর উৎপাদন সক্ষমতা থাকার পরও বিদ্যুৎ সরবরাহে কেন বিঘ্ন ঘটছে তা খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। সাইফুল রিপনের প্রতিবেদন। মঙ্গলবার বিকেলে গুলশান কার্যালয়ে গণ অধিকার পরিষদ নেতাদের সাথে বৈঠকে বসে বিএনপির লিয়াজো কমিটি। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেশ জুড়ে ভয়াবহ লোডশেডিং এর দায় পতিত আওয়ামী লীগ সরকারের। যে লক্ষ লক্ষ ডলার যে বিদেশে পাচার করছে, এটা বিদ্যুৎ থেকে আয় করেছে, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে আয় করেছে, যেটার ফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করছে। তো এটা রিকভার করতে সময় লাগবে। আমি নিশ্চিত আজকে যারা সরকারে আছে তারা সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছে, বাট এটা রাতারাতি কোনো এটার সমাধান দেওয়া সম্ভব হবে না, এটা দীর্ঘ সময়ের প্রয়োজন। এদিকে রাজধানীর মাতোয়াইল কাঠের ব্রিজ এলাকায় ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত 3 রিকশা চালকের পরিবারের হাতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, স্বৈরাচার পতনের পর দেশে যে স্বস্তির বাতাস বইছে তা ধরে রাখতে হবে অন্তর্বর্তী সরকারকে। আপনি যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান তাহলে হয়তো আপনাদের সুবিধা হতে পারে, কিন্তু গোটা জাতি চিরদিনের জন্য কৃতদাস হয়ে যাবে, বন্দী হয়ে যাবে শেখ হাসিনার কাছে, আর শেখ হাসিনার প্রভু ভারতের কাছে। দেশ টিভির সাথে আলাপকালে দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং ভোগান্তি নিরসন করতে হবে। ওনাদের প্রাথমিক দায়িত্ব জনমনের স্বস্তি ফিরিয়ে আনা, আইন শৃঙ্খলা ঠিক করার মাধ্যমে। আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদন 15 থেকে 16,000, দরকার 17,000, মানে ক্যাপাসিটি আছে 34 থেকে 36,000। তো এই যে একটা ইনকনসিস্টেন্সি, কেন ওনারা বাইর করুক, এবার সমাধান করতে হবে। যে সরকারে আসুক, জনসমর্থিত হোক, গণতান্ত্রিক হোক, অগণতান্ত্রিক হোক, এই সমস্যাটা তো ওনারাই সমাধান করার কথা। জনসমর্থন নিয়ে অন্তর্বর্তী সরকার যাত্রা করলেও দেশের সংকট নিরসনে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার তাগিদ দেন তিনি। একমাত্র এটা রাস্তা হইল যত সত্তর বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, যে সরকার মানুষের জবাবদিহিতা থাকবে। অন্য কোনো ধরনের সরকারের কোনো জবাবদিহিতা নেই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ভবিষ্যতের সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে তিনি এই কথা জানান। বলেন, এবারে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হবে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। গেল 1 সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ি উপজেলার লালারচক সীমান্তে স্বর্ণা দাস নামে কিশোরী নিহত হন। এই ঘটনার পর গত 5 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ ও নিন্দা জানায়। সর্বশেষ সোমবার ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে জয়ন্ত কুমার সিংহ নামের এক কিশোর বিএসএফ গুলিতে নিহত হয়। এমন বাস্তবতায় সচিবালয়ে দুর্গাপূজার আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উপদেষ্টা বলেন, সীমান্তে হত্যা বন্ধে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে, এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। এই পূজার সময় কিন্তু এখানে আরেকটা সমস্যা দেখা যায়, যেহেতু আমাদের যাওয়া আসা করে, মানে এই পারের লোক
ও পারে পূজা দেখতে যায়, ওই পারের লোক এই পারে পূজা দেখতে আসে। আমি এই জন্য এখানে সবাইকে আমি অনুরোধ করেছি যে এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। এবারে দুর্গাপূজায় সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে উল্লেখ করে উপদেষ্টা জানান, এবার পুজো হবে 32,666টি পূজা মণ্ডপে। এবারকার স্বেচ্ছাসেবক নিয়োগটা একটা ডিফারেন্ট হবে। স্বেচ্ছাসেবক বাংলাদেশের যে কোনো নাগরিকের থেকে নিয়োগ করা হবে এবং এই স্বেচ্ছাসেবকদের টাইমও দেওয়া যাবে। যে ধরেন যে স্বেচ্ছাসেবক রাত 1টা থেকে রাত 3টা পর্যন্ত, স্বেচ্ছাসেবক রাত 3টা থেকে রাত 5টা পর্যন্ত, এবং এই স্বেচ্ছাসেবকদের সংখ্যা কমের পক্ষে রাত্রে 3 জন, দিনে 2 জন। এবারে দুর্গাপূজায় প্রধান উপদেষ্টা 4 কোটি টাকার বরাদ্দ দেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। গত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মারা গেল 102 জন। আর এই সময় সারা দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 534 জন, যা এবছর একদিনে আক্রান্ত এবং মৃত্যু সর্বোচ্চ। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 16,819 জন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 102 জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে মারা যাওয়া রোগীদের মধ্যে 51.5% নারী ও পুরুষ 48.5%। এদিকে তিতাস থেকে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ না দেয়ায় ক্ষুব্ধ কর্মচারীরা হামলা ও ভাঙচুর চালিয়েছে পেট্রোবাংলায়। সকালে তিতাস কর্মচারীদের একাংশ এই নিয়োগ বাতিল চেয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালায়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এদিকে পেট্রোবাংলার চেয়ারম্যানের দাবি, সিন্ডিকেট ব্যবস্থাপনা ভেঙে দীর্ঘদিনের দুর্নীতির তথ্য বেরিয়ে আসার শঙ্কায় এ হামলা তিতাস কর্মচারীদের। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। অবশেষে সরিয়ে দেওয়া হলো সাবেক প্রতিমন্ত্রী নসরু হামিদ বিপুর সিন্ডিকেটের আরেক গডফাদার তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ মোল্লাকে। 3 বছর ধরে তিনি তিতাস গ্যাস কোম্পানিতে এক ধরনের রামরাজত্ব কায়েম করেছিলেন। হারুনুর রশিদ মোল্লার চুক্তি গত 21শে আগস্ট শেষ হয়। মেয়াদ না বাড়িয়ে 9 সেপ্টেম্বর চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। তারপরই পেট্রোবাংলা থেকে শাহনেওয়াজ পারভেজকে তিতাসের এমডি পদে দায়িত্ব দেওয়া হয়। এমন জেরে তিতাস থেকে এমডি বেছে নেওয়া হয়নি। এই জন্য মঙ্গলবার সকালে পেট্রোবাংলা ভবনে হামলা ও ভাঙচুর চালায় তিতাসের কর্মকর্তা কর্মচারীরা। জানা যায়, দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। সেই সঙ্গে সামনে নতুন এমডি দুর্নীতিতে জিরো টলারেন্স নীতিতে গেলে তা নিয়ে উদ্বিগ্ন তারা। সিন্ডিকেট ভেঙে নতুন এমডি আসায় অনেকেই দুর্নীতি বেরিয়ে আসার সংখ্যায় তাদের এই হামলা ভাঙচুর বলে মনে করেন পেট্রোবাংলার চেয়ারম্যান যতীন্দ্রনাথ সরকার। তিতাসের দাবি হচ্ছে যে তিতাস থেকে তাদের এমডি নিয়োগ করতে হবে, কিন্তু তিতাসের যারা আছে এখন জিএম 2-1 জন ছাড়া কোনো না কোনোভাবে সবার বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ আছে। তাই বাইরে থেকে যদি আমরা কোনো এমডি না দিই, তাহলে এই মুহূর্তে যে জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে সরকারের, আমাদের ছাত্র জনতা জীবন দিয়ে একটি দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যে কাজটি করছে, সেইখানে তিতাসের মতো কোম্পানিকে কোনো দুর্নীতিবাজকে আমরা নতুন করে এমডি করতে পারি না। এই জন্য আমরা পেট্রোবাংলার সকল কোম্পানি থেকে বাছাই করে তুলনামূলক যে ভালো সেরকম একজন কর্মকর্তা জিটিসিএল এর এমডি, তাকে আমরা তিতাসের এমডি নিয়োগ করেছি গত রাতেই। আজকে সে যখন যোগদান করতে যাবে তখন তারা তিতাসের অফিস তারা বন্ধ করে দিয়েছে। এবং আমি সকালে মন্ত্রণালয় মিটিংয়ে ছিলাম, আমি মিটিং থেকে এসে দেখি যে তিতাসের লোকজন কিছু এসে পেট্রোবাংলায় ঢুকে গেছে এবং তারা খুব অনাকাঙ্ক্ষিত আচরণ করছে, কিছু ভাঙচুরও করেছে। তাদের তিতাসের মূল টার্গেটটাই হচ্ছে যে তাদের মাঝখান থেকে কোনো দুর্নীতিবাজকে তারা এমডি করতে চায়, যেটা সরকারের এই মুহূর্তে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আমাদের ছাত্রদের জীবন দেওয়া, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কোনোভাবে পেট্রোবাংলা কোনো দুর্নীতিবাজকে তিতাসের এমডি করবে না। পেট্রোবাংলার কর্মচারীদের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পেট্রোবাংলার প্রধানের। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।
অস্থিরতা কাটিয়ে সাভার ও গাজীপুরে তৈরি পোশাক কারখানায় পুরোদমে শুরু হয়েছে উৎপাদন। সকালে নিয়ম মেনে কাজে যোগ দেন শ্রমিকরা। এখন থেকে কারখানায় নারী পুরুষের সমতা নিশ্চিতের পাশাপাশি হাজিরা বোনাস বাড়তি 225 টাকা ও টিফিনে 10 টাকা বেশি পাবেন শ্রমিকরা। এদিকে নিরবিচ্ছিন্ন উৎপাদন নিশ্চিতে শিল্পাঞ্চলে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। কিছুদিনের অস্থিরতা কাটিয়ে আবারও শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য। মঙ্গলবার সকাল থেকেই কারখানাগুলোয় শ্রমিকদের ঢুকতে দেখা যায় স্বাভাবিক দিনের মতোই। নির্ধারিত সময়ে গাজীপুর ও সাভারের অধিকাংশ কারখানায় শুরু হয় উৎপাদন। গতকাল বিজিএমই এর বৈঠকে বন্ধ কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে শ্রমিকদের দাবির মুখে গতরাতে কারখানাগুলোয় নারী পুরুষের সমতা নিশ্চিত সহ হাজিরা বোনাস বাড়তি 225 টাকা ও টিফিনে 10 টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়। মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তায় সাভারে আশুলিয়াতে খুলে দেওয়া হয় অধিকাংশ পোশাক কারখানা। নিরাপত্তা নিশ্চিতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এখানে সেনাবাহিনী, বিজিবির, র্যাব সহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং জেলা পুলিশ দায়িত্ব পালন করছে। আমাদের চতুর্দিকেই মোবাইল পেট্রোল টিমগুলো চলমান আছে এবং সেই সাথে যে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা আছে তারাও সক্রিয় আছে। কোথাও কোনো ধরনের সহিংসতা যাতে ঘটতে না পারে সেই জন্য প্রিভেন্টিভ মেজার্স নেওয়া আছে। পোশাক কারখানায় পুরোদমে উৎপাদন শুরু হয়, খুশি মালিক শ্রমিকরা। পরিবারে আমাদের যারা বৃদ্ধ বাবা মা আছে তাদেরকে চালাইতে খুবই কষ্ট হয়ে যাবে এবং এই ফ্যাক্টরি থেকে আমাদের যে রাজস্ব আয় হয় এ থেকে বঞ্চিত, দেশ যেন কোনোভাবে বঞ্চিত না হয় আমরা সেটা যাচ্ছি এবং কোনো আন্দোলন আমরা চাই না। আমরা সুন্দরভাবে একটা সুন্দর কর্ম পরিবেশ চাই। আমরা চাইতেছি যে গার্মেন্টস চালু থাকলে আমরা গরিব গুণা মানুষ আমরা চলে ফিরে খাইতে পারবো। ভালোভাবে ফ্যাক্টরি চললে আমরা বাসা ভাড়া দিতে পারি এবং আমাদের ওই কর্মের টাকা দিয়ে আমরা সুন্দরভাবে চলতে পারি। আমরা কোনো হট্টগোল, কোনো ভেজাল আমরা চাই না। আমরা চাই সুস্থভাবে আমাদের ফ্যাক্টরি প্রতিষ্ঠানগুলো ভালোভাবে যেন চলুক। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে কারখানা কর্তৃপক্ষ। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।